আপনারা জানেন যে অনেক বছর ধরে আমাদের কক্সবাজার এই অঞ্চলকে কেন্দ্র করে চীন বিরোধী একটা ব্লক তৈরি করবার জন্য ইন্দো প্যাসিফিক রিজনে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত করা যায় কিনা আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারতও যার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছেন, চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে তার সাথে যুক্ত করবার জন্য। এই মানবিক করিডোর বলি, প্যাসেজ বলি, এগুলোর আবরণে তারা কয়েক দশক ধরে তারা যে চেষ্টা করছেন, তারা বাস্তবে তার জন্য আমরা একটা সুড়ঙ্গ তৈরি করছি কিনা, একটা রাস্তা তৈরি করে দিচ্ছি কিনা, একটা মনে হয় আমরা সবাই একমত হব। আগে একমতের জায়গাটা বলি। এই ইস্যুটা নিয়ে গত 1 থেকে 1.5 মাস আমরা সরকারের 3 থেকে 4 জনের 3-4 রকমের বয়ান আমরা শুনেছি, 3-4 রকমের বক্তব্য আমরা শুনেছি আমরা। এবং ওই পুরনো কথা আছে, যেখানে দূর থেকে যদি কোনো ধোঁয়া দেখা যায় অনুমান করা যায় যে কিছু একটা জ্বলছে। সরকারের এই 3-4 রকমের কথাতে এটা স্পষ্ট হয়েছে সরকার কোনো একটা লুকোনোর তারা চেষ্টা করছে, কোনো একটা জিনিস ঢেকে রাখার জন্য, রাজনৈতিক দল জনগণের কাছে তারা আড়াল করার জন্য তাদের একটা ডেসপারেট একটা অ্যাটেম্প বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদেরকে। আমি অনেক পরে এসেছি, আমি যিনি আলোচনা উত্থাপন করেছেন আমি তার বক্তব্যের শেষ দিকটা শোনার সুযোগ হয়েছে। প্রথম যে বক্তব্যটা, সেই বক্তব্যটা হচ্ছে যেটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দল, জনগণের সকল অংশ, এমনকি আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, তারাও জনগণ বা রাজনৈতিক দলের কণ্ঠস্বরকে তারাও খানিকটা প্রতিনিধিত্ব করেছেন। একথা বলে এই মানবিক করিডোরের সাথে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। সুতরাং এসব ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে এটা নির্বাচিত সরকার, নির্বাচিত জনপ্রতিনিধিরাই এসব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ ব্যাপারে সম্ভবত এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের কারো কোনো দ্বিমত নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে যে বক্তব্যটা, সেটা হচ্ছে যে এটা কি কোনো রাজনৈতিক দল সরকারকে দাবি করেছে, জনগণের কোনো একটা অংশ তারা কি দাবি করেছেন এই ধরনের একটা মানবিক করিডোর অথবা চ্যানেল বা কোনো একটা প্যাসেজ দেবার জন্য? আমরা এই শতাব্দীতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব পালন করে এসেছি 2017 সাল থেকে 14-15 লক্ষ রোহিঙ্গাদেরকে একটা মানবিক কারণে আশ্রয় দেবার ভেতর দিয়ে। এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম হাই রিপ্রেজেন্টেটিভ বলে যাকে নিয়োগ দেওয়া হয়েছে রোহিঙ্গা ইস্যুতে, তিনি একটা ছক্কা মারলেন। ছক্কাটা কি? যে দেখা যাবে যে আগামী কয়েক মাসের মধ্যে 1,80,000 রোহিঙ্গা আরাকানে তাদের একটা প্রত্যাবাসন হবে। সবাই তো বললো যে এত বছর কিছু হলো না, তিনি এসে ধামাধাম করে হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি নিশ্চয় হাই কোনো একটা উদ্যোগ তিনি দেখাচ্ছেন। 2-3 দিন পার হলো, তারপরে আমরা গণমাধ্যম আপনারা প্রকাশ করলেন গত 10 থেকে 1 বছরের মাথায় 1,30,000 থেকে 35 লক্ষ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে তারা আবার অনুপ্রবেশ করেছে। আমরা এই মানবিক ভূমিকাটা দায়িত্ব পালন করতে যে দক্ষিণাঞ্চল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ বহুমাত্রার একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ ঢুকেছে। এবং এই ভদ্রলোকে ওনার তো ডিভোশন হবার ব্যাপার ছিল, হাই রিপ্রেজেন্টেটিভকে উল্টো তাকে প্রমোশন দিয়ে 53-54 বছরে যেটা হয়নি, এখানে সামরিক বাহিনীর প্রাক্তন অফিসাররা, গুরুত্বপূর্ণ অফিসাররা এখানে আছেন, এখানে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে তাকে ডাবল অথবা ট্রিপল তাকে প্রমোশন দেওয়া হলো। তিনি এসে আবার নতুন বিতর্ক তিনি উত্থাপন করলেন যে না, করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতে কোনো আলোচনা হবে না। তিনি ভবিষ্যতে আলোচনা হবে না এই দরজাও তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তারপরে বলি প্যাসেজ নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে। এটার জন্য কথাটা অত্যন্ত স্পষ্ট যে তিনি যেই সব জায়গা থেকে, প্রথমত এটা অন্তর্বর্তী সরকারের, তাদের আমরা পরিষ্কার বলে তাদের এজেন্ডার বাইরে, তারা যেই উচ্চ আদালতের যে রেফারেন্সে সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা দৈনন্দিন কাজগুলো করবেন। আমাদের নির্বাহী যে কাজগুলো আছে সেই কাজগুলোর ব্যাপারে অন্তর্বর্তী সরকার ভূমিকা পালন করবেন, যে ভিত্তিতে রাজনৈতিক দল, জনপরিসরের সবাই তাদেরকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি। এবং তারা মানবিক করিডোর
চট্টগ্রাম বন্দর, যেটা ইতিমধ্যে লাভজনক পর্যায়ে, দক্ষতার কথা বলে বিদেশি কোম্পানিকে তারা লিজ দেবেন, কথা নাই বার্তা নাই, কোনো প্রতিযোগিতা ছাড়াই স্টার লিঙ্কে, কোনো প্রতিযোগিতা ছাড়া, দরপত্র আহ্বান ছাড়া স্টার লিঙ্কে যেভাবে বাংলাদেশে কাজ করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, আরও কোন কোন এজেন্ডা তাদের জামার পকেটে আছে আমরা জানি না, কিন্তু এগুলো যদি আপনি এক জায়গায় করেন তাহলে দেখা যাবে এগুলোর সাথে বাংলাদেশের রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, আমার এনসিপির বোনও একটু আগে যে কথাটা বললেন, সমাজের কারোর সাথে কোনো আলোচনা, মত বিনিময়, কোনো যোগাযোগ, কোনো পরামর্শ করবার কোনো প্রয়োজন বোধ করেনি। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যথেষ্ট করেছেন, ইতিমধ্যে মেহরবানি করে যতখানি এগিয়েছেন এই তৎপরতাটা বন্ধ করুন। কথাটা আপনারা জানেন যে অনেক বছর ধরে আমাদের কক্সবাজার এই অঞ্চলকে কেন্দ্র করে চীন বিরোধী একটা ব্লক তৈরি করবার জন্য ইন্দো প্যাসিফিক রিজনে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত করা যায় কিনা আপনারা জানেন। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারতও যার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছেন, চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে তার সাথে যুক্ত করবার জন্য। এই মানবিক করিডোর বলি, প্যাসেজ বলি, এগুলোর আবরণে তারা কয়েক দশক ধরে তারা যে চেষ্টা করছেন, তারা বাস্তবে তার জন্য আমরা একটা সুড়ঙ্গ তৈরি করছি কিনা, একটা রাস্তা তৈরি করে দিচ্ছি কিনা, যেটা এখানে আলোচনা হলো। আর এক মায়ানমারকে ভাগ করে এখানে আরাকানে একটা স্বাধীন রাষ্ট্র করে, এবং যেটা বলা হচ্ছে মার্কিন একটা বহু বছরের এজেন্ডার অংশ, এবং মার্কিন রাষ্ট্রপতিকে যেভাবে বার্মা অ্যাক্ট করে তিনি মায়ানমার নিয়ে যা খুশি করতে পারবেন, এরকম একটা প্রায় জবাবদিহীন অ্যাক্ট করে মার্কিন রাষ্ট্রপতিকে যে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, তার সাথে এই বিষয়গুলোকে সম্পর্কিত করে দেখাটা অত্যন্ত জরুরি। যেটা বলে আমি কথাটা শেষ করব। আমি আপনি ধন্যবাদ, নিশ্চয় আমিও আপনাকে দেব। আচ্ছা, আমি দেব। আমরা যেটা বলতে চাই, এগুলো আমাদের জন্য সংবেদনশীল প্রশ্ন, এগুলোর সাথে আমাদের বর্তমান ভবিষ্যৎ, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা প্রশ্নযুক্ত। এ ধরনের কোনো উদ্যোগ নেবার আগে মায়ানমার সরকার, আরাকানের বাহিনী, 3-4 রকমের বাহিনী, এর সঙ্গে যে যুক্ত দলগুলো আছে, সুতরাং পৃথিবীর অধিকাংশ, যেটা বলে শেষ করব, অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত একটা সামরিক করিডোরে পর্যবেসিত হয়েছে। দেশের জন্য নতুন নতুন বিপদ ডেকে নিয়ে আসে। আমরা খাল কেটে নিশ্চয়ই কুমির আমরা আনবো না, এটা সতর্ক থাকা দরকার। আমরা আলাপ আলোচনা করব ভবিষ্যতে কি করতে পারি। ভবিষ্যৎ নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট জনগণের সঙ্গে পরামর্শ করে সবাইকে আমরা স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে নিয়ে প্রয়োজন বোধে ভবিষ্যতে এসব ব্যাপারে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করব। সবাইকে শুভেচ্ছা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত অনেক অনেক শুভেচ্ছা আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি বিশেষ করে চেঞ্জ টিভির সূচনা লগ্নের থেকেই আমি বলতে পারি এক ধরনের আমার আত্মিক, শারীরিক না হোক, একটা আত্মিক যোগাযোগ আমার চেঞ্জ টিভির সাথে আছে, এবং সবসময় আমি চেঞ্জ টিভিকে ফলো করি, দেখি। চেঞ্জ টিভির যে তাদের বিশেষ করে নিউজগুলো, এবং শুধু নিউজ না, তাদের যে বিশ্লেষণধর্মী যে বক্তব্য, এবং বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজকে আমি তো মনে করি এই যে যারা ছাত্র আন্দোলনে সফল হয়েছে, তারা চেঞ্জ টিভি থেকে অনেক অনুপ্রাণিত হয়েছে। চেঞ্জ টিভির ব্যাখ্যা, চেঞ্জ বিশ্লেষণ, দেশাত্মবোধ, তারপরে এবং তাদের গুণগত মান, সব কিছুই আমার মনে হয়, এটা আমার কেন যেন মনে হয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজকে অনেক উদ্দীপ্ত করেছে, তাদেরকে উৎসাহিত করেছে, এবং তাদেরকে অনেক শিক্ষিত করেছে এই ছাত্র সমাজকে। এবং তাদের এই আন্দোলনের পেছনে চেঞ্জ টিভির অনেক অবদান আছে, কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। চেঞ্জ টিভির দ্বারা তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। চেঞ্জ টিভির অনেক অবদান। এটা ছাড়াও চেঞ্জ টিভি বাংলাদেশে সত্যিকার অর্থে অনলাইন মিডিয়াতে আমি মনে করি একটা এনলাইটেন্ড একটা ধারা, শুধু গতানুগতিক ধারা আমি বলবো না। গতানুগতিক চেঞ্জ মানে চেঞ্জ, এটা নামকরণের সাথে যথার্থতা আছে। চেঞ্জ, তারা পরিবর্তনের জন্য চেঞ্জ, এটা তারা স্বাক্ষর রাখতে পেরেছে বলে আমার মনে হয়। তো আমি চেঞ্জ টিভির ভবিষ্যৎ আরও, তারা দিন দিন তারা আরও চেঞ্জের দিকে যাবে, সমাজ পরিবর্তনের, রূপান্তরের দিকে
তারা আরও বেশি আগ্রহী হবে এবং ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।